নিশাত বলো। স্যার, আপনি কি ঘুমোচ্ছিলেন? আমি কি ডিস্টার্ব করলাম? না, চোর পাহারা দিচ্ছিলাম। স্যার, আজকাল চুল পাহারা দেওয়াও শুরু করেছেন? আর কত কিছু যে করবেন উনি! বাহ বাহ, একটা মানুষের কত রূপ, কত! কি হলো, কথা বলছো না কেন? আয়াজের কথার আওয়াজে তার অদ্ভুত ভাবনা থেকে বাস্তবে আসলে আসলে নকলে না করে কি বলবা বলো। স্যার, উনি জিজ্ঞেস করেছিলেন ম্যামের কথা। সিলেটে কাজে বিজি ছিলেন, তখন আর বলা হয়নি। আজ যখন আপনার কথাই দেখতে গেলাম, আজও জিজ্ঞেস করলেন আপনি ম্যামকে খুঁজে পেয়েছেন কিনা। আমি এখনো কিছু বলি। বলে দিও ফিরে পেয়েছি প্রিয়তাকে। জি স্যার। আর ঘুম হবে না, তাই ফ্রেশ হয়ে নিচে নেমে গেল আয়াজ। আনহা আর আরশি দুজন মিলে হাসাহাসি করছে। আরশিকে হাসি খুশি দেখলে নিজেকে সুখী মনে এখনো এমন মনে হচ্ছে। আরশির পাশে গিয়ে বসলো আয়াজ। নিজের হাত আরশির কোমরে এক সাইডে রেখে একদম কাছে টেনে বসে। আনহার সামনে এমন বিব্রত অবস্থায় পড়তে হবে এই বেহায়া মানুষটার জন্য কখনো ভাবেনি সে। লজ্জায় সারা মুখ ছেয়ে গেল। মনে মনে বলে উঠল, অসভ্য আপনি নায়ক সাহেব। ভয়ে কাঁপতে কাঁপতে বসে পড়ল আরশি। তার হাত থেকে কিছু ফ্লোরে পড়ে গেল শব্দ করে। সেই সকালে আয়াজ কিছু কাজে বেরিয়ে গিয়েছিল। দুপুরে অনেকবার ফোন দিল, কিন্তু আরশি ফোন রিসিভ করলো না। চিন্তায় পড়ে গিয়েছিল। আনহাকে ফোন দেওয়াতে বলল সে মেডিকেলে। চিন্তা নিয়ে আর কাজে মন বসাতে পারল না সে। আরশির কিছু হলে এবার তার নিঃশ্বাস চলবে না। তড়িঘড়ি করে ফিরে এলো বাড়িতে। নিচে আরশিকে না পেয়ে মেয়েটকে জিজ্ঞেস করাতে সে জানালো আরশি আজ সারাদিন, তাই রুমের দিকে পা বাড়ালো। দরজায় দাঁড়াতেই আরশির বয়ত্ত মুখটা দেখে বুকটা দুঃখ করে উঠল। আরশির নজর বারবার তাকাতেই নিজের মনও ভয়ে জেগে উঠল আয়াজের। কিভাবে বোঝাবে সে তার প্রিয়তাকে? ধীরে ধীরে এগিয়ে গেল আয়াজ আরশির দিকে। আরশি এখনো ফ্লোরে পড়া বন্দুকটার দিকে তাকিয়ে আছে। ছোটবেলা থেকেই সব জিনিসে ভয় পায় সে। তার মাথায় শুধু ঘুরছে তার নায়ক সাহেবের কাছে বন্দুক। নিজেকে সামলে আয়াজ আরশির পাশে বসলো। আরশির হাতটা ধরল আলতো করে। বয়র্ত অশ্রু ভেজা চোখ নিয়ে আরশি আয়াজের দিকে তাকালো। নিজের হাত দিয়ে ইশারা করে ফ্লোরে পড়ে থাকা বন্দুকটা দেখালো। আয়াজ হালকা একটু হেসে আরশিকে নিজের বাহুতে আবদ্ধ। রিল্যাক্স জান, এইটা দেখে ভয় পাচ্ছ কেন? বন্দুক তো আমি আমার সেফটির জন্য রেখেছি। তোমার নায়ক সাহেবকে তো আর সবাই ভালোবাসে না, কেউ কেউ তো মারার জন্য হয়তো ওত পেতে আছে। তোমার নায়ক সাহেব কি কখনো খারাপ কাজ করতে পারে বলো? আরশি মাথা দুলিয়ে না করে। গুড, তোমার বিশ্বাসটা আমার প্রতি সবসময় রেখো জান। তোমার বিশ্বাস আমার খুব প্রয়োজন। আমি আপনাকে অনেক বিশ্বাস করি। আমি শুধু হঠাৎ এটা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। ভুল বুঝিনি আপনাকে। আমার বিশ্বাস আপনি কখনো কোনো অপরাধ করতেই পারেন না। ভালোবাসি জান, প্লিজ যে কোনো পরিস্থিতি আসো, নিজের বিশ্বাসটা ধরে রেখো আমার প্রতি। আমিও ভালোবাসি মিস্টার না, একটু না, খুব 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 বেশি। ভর দুপুর, চারদিকে রোদের মাখামাখি। রোদের তাপে গেমে একাকার আনহা। মেডিকেল কলেজের গেটে দাঁড়িয়ে এই কাঠফাটা রোদে অপেক্ষার প্রহর গুনছে ভালোবাসার মানুষটার জন্য। সে যে আসবে বলে দাঁড় করিয়ে রেখেছে, এখনো আসার নামই নেই তার। মাঝে মাঝে ভেবে পায় না আনহা, নিশাত নামের মানুষটা এত চালাক, প্রখর বুদ্ধিমান, তবে তার ভাইকে কেন এত ভয় পায়? কই, সে তো ভয় পায় না তার ভাইকে। আনহার অপেক্ষার প্রহর কাটিয়ে নিশাত গাড়ি থেকে নেমে এক প্রকার দৌড়ে উপস্থিত হলো তার সামনে। 2 বছর ধরেই এমন করছে সে, সব সময় শুধু তার হাতে আবার ছাতাও দেখা যাচ্ছে। নিশাত আনহার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে হাতটা মেলে ধরল তার মাথার উপর। ফুঁসে উঠল আনহা। 1 ঘন্টা যাবৎ এই বেহায়া তেজি রোদের মধ্যে অপেক্ষা করিয়ে এখন আদি খেতে দেখানো হচ্ছে। কথাটা বলে নিশাতের দিকে তাকিয়ে চোখ রাঙালো আনহা। বাহ, আয়াজ স্যারের বোনও দেখছি স্যারের গুণে গুণান্বিত হচ্ছেন। কি বললা? অপরাধ মাফ করবেন ম্যাম। আয়াজ বিন সাদকে কিছু বলার সাধ্য এখনো আমার হয়নি। তাহার গুণাগুণ রূপ অতুলনীয়। জোরে হেসে উঠল আনা। নিশাদের একপাশে দাঁড়িয়ে বাহুতে জড়িয়ে ধরে। চলুন নিশাত সাহেব। 1 মিনিট। নিশাদের কথায় ভ্রু কুঁচকে তাকালো আনহা। পকেট থেকে রুমাল বের করে আনহার বয়র্ত মুখটা মুছে দিল যত্ন করে।
ভালো লাগায় চোখ দুটো বুঝে ফেলো আনহা। এই মানুষটা যতই তাড়াহুড়াতে থাকুক না কেন, আনহার যত্ন নিতে একটুও ভোলে না। প্রেমের প্রস্তাবটাও ও প্রথম এই মানুষটাকেই দিয়েছিল। অবিশ্বাস্য হলেও এটাই চরম সত্যি। কেটে গেল 2 দিন। মুগ্ধ দৃষ্টিতে কাঠগোলাপ গাছটার দিকে তাকিয়ে আছে আরশি। চারদিকে শীতল বাতাস বইছে। বাতাসে আরশি চুলগুলো উড়ছে এলোমেলো ভাবে। আকাশে মেঘ জমছে, বৃষ্টি আসবে ভাব। এমন আবহাওয়া তার ভীষণ ইচ্ছা করছে বাইরে গিয়ে নিজেকে প্রকৃতির মাঝে মেলে ধরতে। একা নয়, ভালোবাসা মানুষটাকে সাথে। দ্রুত পা চালিয়ে আয়াজের রুমের দরজায় এসে দাঁড়ালো সে। আয়াজ ফোনে কথা বলতে ব্যস্ত। পিছন ঘিরে থাকায় আরশিকে সে দেখতে পায়নি, কিন্তু আরশির উপস্থিতি ভালোই অনুভব করতে পেরেছে। ফোনটা কান থেকে নামিয়ে পিছনে না ফিরেই আসার জন্য ইশারা করলো। চলে এসো যান। খুব বেশি অবাক হলো না আরশি। এই কয়েকদিনে সে বেশ বুঝতে পেরেছে লোকটা অস্তিত্ব মিশে গেছে। দরজায় দাঁড়িয়েছিলে কেন যান? এই বাড়ি, এই রুম, এই আমিটা তোমার, তাই কোনো অনুমতির প্রয়োজন নেই। ভীষণ সুখ অনুভব করলো আরশি। সত্যিই তো, এই মানুষটা শুধুই তার। আয়াজের কিছুটা কাছে এগিয়ে গেল সে। ছোট্ট বাচ্চাদের মতো বায়না করা ভঙ্গিতে আয়াজের হাতে আলতো করে ধরল। তার এমন কাণ্ডে ঠোঁট কামড়ে আসলো আয়াজ। বেশ বুঝতে পেরেছে এই মেয়ে কিছু একটা বায়না। তো ম্যাম, কি চাই আপনার? ঘুরতে যেতে চাই নায়ক সাহেব। ঝিমঝিমে এই বৃষ্টিতে আপনাকে সঙ্গী করে ভালোবাসা বিলীন করতে চাই, আর এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই আপনার সাথে। আরশির এমন প্রেমময় বায়না শুনে হৃদয়ে কম্পন সৃষ্টি হলো আয়াজের। যে ঠোঁট দুটো প্রসারিত করলো সে। যথা আজ্ঞা ম্যাম, রেডি হয়ে নিন। আরশির মাথা দুলিয়ে চলে যেতে নিল, আবার দৌড়ে ফিরে এলো। কি হলো? আমার আরও একটা বায়না আছে নায়ক সাহেব। বলো প্রিয়তা। আপনি প্লিজ গার্ড নেবেন না সাথে। মুহূর্তটা শুধু আপনার আর আমার চাই, যেখানে আপনার ওইসব বস্তা বস্তা বডিগার্ড থাকবে না। আরশির এমন অদ্ভুত কথায় খুব হাসি পেল আয়াত। বলি কি এই মেয়ে? বস্তা বস্তা গার্ড? ইস, গার্ডরা শুনলে তাদের কেমন অনুভূত হতো? যাবেন তো নায়ক? অবশ্যই মাই লাভ। হোয়াইট টি শার্টের উপর কালো জ্যাকেট গায়ে জড়িয়ে নিল আয়াজ। মুখে মাস্ক লাগিয়ে মাথায় ক্যাপ পরে নিল। নিজেকে যদি কিছুটা লুকিয়ে না নেয়, তবে তার প্রিয়তার ইচ্ছেগুলো আজ অপূর্ণই থেকে যাবে। কেউ যদি তাকে চিনতে পারে, তবে ঝুঁকে বসবে। একে তো গার্ড যাবে না, তার উপর মাফিয়া জগতের কোনো শত্রু যদি জানতে পারে, তবে মারতে একটুও সময় নেই। চিন্তা তার আরশিকে নিয়ে। কেউ কেউ বুঝে গেছে তার দুর্বলতা প্রিয়তা। প্রিয়তমার ইচ্ছে পূরণের জন্য আজ না হয় নিজেই বডিগার্ড হয়ে যাবে সে। তোর প্রিয়তার জন্য তুই যথেষ্ট আয়াজ। কথাটা বলে মুচকে এসে বেরিয়ে পড়ল। বাহিরে এসে গাড়ির কাছে দাঁড়িয়ে আছে সে, আরশির অপেক্ষায়। পাশেই মাথায় ছাতা ধরে আছেন একজন গার্ড, কারণ ইতিমধ্যেই বর্ষণের আগমন ঘটছে। এক দৃষ্টিতেই প্রিয়তার অপেক্ষায় চেয়ে আছে চোখ দুটো সামনের দিকে। সদর দরজার দিকে আরশিকে বের হতে দেখে হৃৎপিণ্ডটা যেন থমকে গেল তার। চোখ দুটোতে ফুটে উঠল মুগ্ধতা। কে বলেছে শ্যামলা মেয়েদের সবার কাছে লাঞ্ছিত হতে হয়? শ্যামলা মেয়েরা সুন্দর হয়। নিজের মনেই প্রশ্ন করলো আয়াজ। তার সামনে এক শ্যামাবতী কন্যা দাঁড়িয়ে আছে, যাকে কালো শাড়িতে তার কাছে কোনো অপসরী থেকে কম লাগছে। মাথায় খোপায় কাঠগোলাপ গেঁথেছে খুব সুন্দর করে। চোখ দুটো সরাতেই পারছে না আয়াজ। সবকিছু কেমন নেশা। তাকে কি এই শ্যামাবর্ণার নেশা পেয়েছে? ব্রুকুসকে চেয়ে আছে আরশি। আয়াজের মতিগতি কিছুই বুঝতে পারছে না সে। বৃষ্টির পানি ছিটকে এসে গায়ে লাগছে তার, অথচ এই মিস্টার নায়ক পুরো 10 মিনিট যাবৎ তাকিয়ে আছে। তার চোখের পলক দুটো ফেলার নাম নেই। এখন তার বিরক্ত অস্বস্তি দুটোই হচ্ছে। তাই সে উচ্চস্বরে চেঁচিয়ে বলে, নায়ক সাহেব। এত জোরে চিল্লানোর আওয়াজ শুনে আরশির দিকে রক্তিম চোখে তাকালো আয়াজ। আরশির চিল্লানিতে রাগ লাগছে না, বরং তার প্রিয়তাকে দেখতে বাধা দেওয়ায় রাগ লাগছে তার। আয়াজের রক্তিম চোখ দেখে ভয়ে চুপসে গেল আরশি। দৌড়ে গিয়ে গাড়িতে উঠে গেল। আরশির এমন কাণ্ড দেখে আয়াজও হেসে গাড়িতে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। একটা বড় খোলা মাঠের দিকে গাড়ি থামালো আয়াজ। মাঠটা ঘাসে ভরপুর। সারা রাস্তা জ্বালানা দিয়ে প্রকৃতি দেখতে ব্যস্ত ছিল আরশি। আর আয়াজ, সে একটু পরপরই প্রিয়তাকে দেখছে আর চোখে। গাড়ি থামাতেই সামনের দিকে তাকাতেই চোখ দুটো খুশিতে জকজক করে উঠল আরশির।
বিশেষ মানুষের সাথে বৃষ্টিতে প্রেম বিলাস করার জন্য এর চেয়ে আর ভালো পারফেক্ট জায়গা হতেই পারে না। আয়াজ ছাতাটা মেলে গাড়ি থেকে নেমে আরশিকে নামতে ইশারা করলো। আয়াজের হাতটা ধরে এক প্রকার লাফ দেওয়ার মতো করেই নেমে পড়লো সে। আরশি নেমে দাঁড়াতেই আয়াজ কোমরে এক পাশে হাত রেখে টেনে নিজের বাহুতে তার প্রিয়তাকে আবদ্ধ করে নিল। খালি কোমরে আয়াজের ঠান্ডা স্পর্শ পেতেই কেঁপে উঠল আরশি। অজস্র শিহরণ বয়ে গেল তার সারা শরীরে। নিজের এক হাত দিয়ে ঠেকালো আয়াজের বুকে। অনায়াসে বলা যায় এই ছাতার নিচে একজোড়া প্রেমিক যুগল তাদের প্রেম বিলাসে ব্যস্ত। আরশিকে নিয়ে সামনের দিকে পা বাড়ালো আয়াজ। হঠাৎ দাঁড়িয়ে পড়লো আরশি। থমকে গেল আয়াজও। আরশির মুখের দিকে তাকালো। কি হয়েছে প্রিয়তা? জবাব দিল না আরশি। নিজের পায়ের জুতা খুলে গাড়ির একপাশে রেখে দিল। আয়াজকে ইশারা করলো। নো ওয়ে প্রিয়তা, পায়ে কাদা পানি লেগে সমস্যা দেখা দিবে। তুমিও জুতাগুলো পরে নাও। প্লিজ নায়ক সাহেব। প্রিয়তার এমন আকুতি ভরা আবদার ফেলতে পারেননি আয়াজ। নিজের কনভার্সগুলো খুলে একপাশে রেখে দিল সে। টেনে নিজের বাহুতে আবারও আবদ্ধ করে নিল সে তার প্রিয়তাকে। মাঠের মাঝে এসে দাঁড়ালো দুজন। সবুজ ভেজা ঘাসে আরাম অনুভব হচ্ছে। চারদিকে একবার চোখ বুলালো সে। কিছুটা দূরে তাদের মতোই বৃষ্টিতে প্রেম বিলাসে ব্যস্ত কিছু দূরে বটগাছের নিচে দেখা যাচ্ছে ফুচকা, চটপটি, হালিম, চায়ের স্টল। চোখ দুটো চকচকে উঠলো আরশি। ভীষণ খুশি লাগছে তার। আজকের দিনটা হয়তো তার জন্য বিশেষ কোনো দিন। ছাতার নিচ থেকে বের হতে গেলে আয়াজ তার হাত দুটো আঁকড়ে ধরে। কোথায় যাচ্ছ? ভিজতে। ঠান্ডা লেগে যাবে প্রিয়তা। লাগবে না। বলেই ছুটে বের হয়ে আসলো আরশি। রিমঝিম এই বৃষ্টি খুব ভালো লাগছে তার। ভিজে গেছে সে। প্রকৃতির এই সৌন্দর্য খুব উপভোগ করেছে সে। আয়াজ উপভোগ করেছে তার প্রিয়তার সৌন্দর্য। একদম ভিজে গেছে আরশি। পায়ের দিকে তাকালেই দেখলো নুপুরও পড়েছে সে। তার প্রিয়তা তার জন্য এত সুন্দর করে সেজেছে, অথচ কোনো প্রশংসাই করলো না সে। একটু হাসলো আয়াজ। সেও আজ এই বৃষ্টিতে প্রেম বিলাস করতে চায় তার প্রিয়তার সাথে। এই শীতল আবহাওয়ায় গাড়ে গরম নিঃশ্বাস উত্তাপ পেতেই একটু কেঁপে উঠল আরশি। পিছন ফিরে আয়াজকে দেখলো তার দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। নেশাময় দৃষ্টি দেখে ডুব গেল আরশি। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি। হুশ। আয়াজের এমন স্বর শুনে আরো কেঁপে উঠল আরশি। এ কেমন কম্পন হচ্ছে তার হৃদয়ে। আয়াজ নিজ হাতে এক আঙুল দিয়ে আরশির ভেজা ঠোঁট ছুঁয়ে দিল। নিজেকে যথেষ্ট কন্ট্রোল করার চেষ্টা করে মনের সাথে যুদ্ধ করছে সে। কোনো ভুল করতে চায় না এই পাবলিক প্লেসে, যতই আরশি তার বউ হোক না কেন। তাড়াতাড়ি করে নিজের জ্যাকেটটা আরশির শরীরে জড়িয়ে দিল সে। কারণ শাড়ি ভিজে আরশির শরীর একদম দৃশ্যমান, যা পাগল করে তুলছে আয়াজকে। আয়াজের সাদা টি শার্টও ভিজে চুপচুপে হয়ে আছে, যা নজর কাড়ছে আরশির। নিজেকে নিজেই মনে মনে এই অসভ্যতামের জন্য বকে দিল সে। মাথা নিচু করে নিল। আরশির এমন করার কারণ চোখে এড়োয়নি আয়াজের। ঠোঁট কামড়ে হাসলো সে। ফুচকার স্টলে বসে আছে আরশি। আয়াজ গিয়েছে চা আনতে। কিছু একটা ভাবতেই ভীষণ হাসি পাচ্ছে তার। একটু আগে সে আবারও আবদার করেছিল ফুচকা খাবে। শুধু তা না, আয়াজের সাথেই খেতে চায়। আয়াজ না খেলে সে কষ্ট পাবে, এমন আবদার করেছিল। আরশির এমন আবদার শুনে মুখটা একদম চুপসে গিয়েছিল বেচারা আয়াজের। রাস্তায় চা খেতে তার কোনো প্রবলেম নেই, বরং এতে তার অভ্যেস আছে। কিন্তু ফুচকার কথা বলতেই তার মুখ দেখে মনে হলো কেউ তাকে জোরালো জুস খেতে বলছে। আয়াজের রিয়াকশনটা মনে পড়তেই আবারও হেসে উঠল আরশি। তখনই একটা হাত তার দিকে এক কাপ চা নিয়ে মুখের সামনে। মানুষটার দিকে তাকিয়ে মুচকি এসে চায়ের কাপটা নিয়ে চুমুক দিল সে। আয়াজও পাশে বসে পড়ল। ভীষণ ঠান্ডা লাগছে। চা খেয়ে এখন শরীর কিছুটা গরম লাগছে। এরই মধ্যে ফুচকা দিয়ে গেল। আয়াজ ফুচকার দিকে ভীতু চোখে তাকালো, কিন্তু নিজের প্রিয়তাকে সে কোনোভাবেই কষ্ট দিতে। আরশি আয়াজের মুখে ধরে চলছে। খুব বেশি অবাক হলো নিশাত। মানুষটা কি তাকে তার অপরাধে শাস্তি দিবে না? সে তো অপরাধ করেছে, ভীষণ বড় অপরাধ। বিশ্বাসে আঘাত করেছে। কি হলো, বিয়ে করবে না আনহাকে? হাসলো নিশাত। কত সহজেই মেনে নিল আয়াজ, কিন্তু সে যে বিশ্বাসে আঘাত দিয়েছে তাই কিছুটা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমায় ক্ষমা করবেন স্যার।
কথার মাঝে থামিয়ে দিল আয়াজ। তো আনহা, এই মানুষটা তার জীবনে মা বাবা ভালো বন্ধুত্বের দায়িত্ব পালন করে গিয়েছে সর্বদা। অনেকখানি সুখ এনে দিতে চায়। জীবনে অনেক লড়াই করেছে তার ভাইটা। সে ভালো করেই জানে তার ভাইয়ার সুখটা এখন প্রিয়তা নামক মেয়েটার মধ্যেই নিবদ্ধ। তার পাশেই দাঁড়িয়ে কাঁদছে আরশি। ভাই বোনের এমন ভালোবাসা সে কখনো দেখেনি, কারণ সে তো একা। চোখের পানি চলে এলো তার নায়ক সাহেবের কথা ভাবতেই। মানুষটাকে সেও সুখে রাখতে চায়। হঠাৎ করেই আয়াজ আনহাকে ছুঁড়ে মারল আরশির দিকে। হতভম্ব হয়ে গেল আনহা। পড়তে গেলেই নিশাত তাকে আটকে ধরল। পাশ থেকেই আরশিকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল সে। হাতে ব্যথা পেল আরশি। কি হচ্ছে নিশাত? আরশি আনহা কিছুই বুঝতে পারছে না। খটকা লাগলো নিশাদের। যখনই সে কিছু বলতে যাবে তখনই মাটিতে লুটিয়ে পড়ল আয়াজ। থমকে গেল তিনজনেই। রক্তের লাল রঙে রাঙিয়ে উঠল সবুজ। ফরফরিয়ে উঠে বসলো আরশি। নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো নায়ক সাহেব বলে চিল্লিয়ে উঠল সে। তার চিল্লানোতে একজন নার্স দৌড়ে আসলো। রক্তে ফোবিয়া আছে তার। এখন এত রক্ত দেখে বেহুশ হয়ে গিয়েছিল। বেড থেকে নেমে দাঁড়ালো সে। চিল্লাচ্ছেন কেন আরশি চিৎকারে আনহা এলো নার্সের পিছু পিছু। নার্সের দিকে না তাকাতেই আনহার দিকে গেল আরশি। কাঁদতে কাঁদতে চোখ দুটো ঝাপসা হয়ে আসছে তার। আনহা তোমার ভাইয়া? ভাইয়াকে ক্যাবিনে শিফট করা হয়েছে ভাবি। হাতে লেগেছে গুলিটা, তাই তত একটা রিস্কই হয়নি। আয়াজের কেবিনের সামনে এসে দাঁড়ালো আরশি। একটা দীর্ঘশ্বাস ফেলে ভিতরে ঢুকলো। তাকে দেখেই ডান হাতটা বাড়িয়ে কাছে আসতে ইশারা করলো আয়াজ। নিশাত বসেছিল। আরশিকে দেখতে পেয়েই বেরিয়ে গেল সে। হাতের ইশারা পেতেই আরশি ঝাপটে ধরল আয়াজের বুকে। পাগলের মতো কাঁদতে লাগলো। সবাইকে হারিয়ে আপন বলতে এখন শুধু আয়াজই আছে তার। আর সেই মানুষটাও তাকে ছেড়ে চলে যাচ্ছিল। ভাবতেই মনে হয় মরে যাচ্ছে সে। কখন থেকে কেঁদেই যাচ্ছে। আয়াজ আলতো করে নিজের ডান হাতটা আরশির মাথায় রাখলো। রিল্যাক্স জান, কিছু হয়নি আমার। প্লিজ এইভাবে কেঁদো না। আপনার যদি আজ কিছু হয়ে যেত আমি মরে যেতাম নায়ক সাহেব। কথাটা বলেই আবারও ডুকরে কেঁদে উঠল আরশি। আয়াজ নিজের বুকের মাঝে গভীরভাবে জড়িয়ে নিল তাকে। আরশির মাথায় ঠোঁট ছেয়ে দিল। এই মেয়েটা ঠিক আছে ভাবতেই মনে প্রশান্তি বয়ে আসছে তার। নিজের ভালোবাসাকে প্রোটেক্ট করতে পেরেছে সে। 3 দিন পরেই আয়াজকে রিলিজ করে দেয়া হলো হসপিটাল থেকে। বাড়িতে আসতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে তার মিডিয়াদের জন্য। কিন্তু আজ প্রশ্ন উঠেছে যে আরশি তার কে? কেন একটা মেয়ে কোনো কারণ ছাড়াই তার বাড়িতে থাকছে? একদম স্পষ্ট ভাষায় জবাব দিল সে। মানে বউ, আমার বউ। সে ভালোই বুঝতে পেরেছে আরশির দিকে আঙুল তুলতে চেয়েছিল লোকটা। আর লোকটার এসব প্রশ্নের পিছনে নিশ্চয়ই অন্য কেউ ছিল। আরশিকে সমাজের সামনে নিজের বইয়ের অধিকার দিবে সে। আর কেউ যেন আঙুল তোলার সুযোগ না পায়। কাঁধে কারো স্পর্শ পেতেই নিজের ভাবনা থেকে বেরিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন? খাবার খেয়ে ওষুধ খেতে হবে তো। আপনার শরীর ভালো না, তাড়াতাড়ি ঘুমানো প্রয়োজন। আমরা কালই বিয়ে করব প্রিয়তা। কি বলছেন? আপনার হাত তো ঠিক হয়নি। আপনি আগে পুরোপুরি সুস্থ হন। না, আমরা কালই বিয়ে করব মানে কালই। তোমার মতামতের প্রয়োজন নেই আমার। হাসলো। অসুস্থ অবস্থায়ও কেমন পাগলামি করছে লোকটা। আচ্ছা, কালই বিয়ে হবে নায়ক সাহেব। ডান হাতে ছুরি নিয়ে একটা লোকের সামনে বসে আছে আয়াজ। এই লোকটাই গুলি চালিয়েছিল সেদিন। লোকটা ফোন বেজে যাচ্ছে তখন থেকেই। কলটা রিসিভ করে স্পিকারে দিয়ে ইশারা করলো কথা বলতে। হ্যালো। উচ্চস্বরে হেসে উঠলো অপর পাশের লোকটা। লোকটার হাসি আয়াজ শুনতেই হিংস্র হয়ে উঠলো আয়াজের চেহারা। কেমন আছিস আয়াস? আমি জানি আমার লোকটাকে এখন তুই মেরে দিবি, তাতে আমার কোনো আফসোস নেই। তোর প্রিয়তার গায়ে গুলি না লেগে তোর গায়ে লেগেছে, তাতেও আমার আফসোস নেই। কিন্তু তুই মরে যাসনি, তাতে আমার অনেক অনেক আফসোস। কথাটা বলে আবারও হেসে উঠল লোকটা। ফোনটাকে প্রচণ্ড জোরে ফ্লোরে ছুঁড়ে মারল আয়াজ। সামনে বসে থাকা লোকটার গলা বরাবর ছুরি চালিয়ে বের হয়ে গেল সে। লাল বেনারসি পরে বধূ সেজে বসে আছে আরশি। খোপায় আজও কাঠ গোলাপ গাঁথা। নিজেকে আয়নে দেখে লজ্জায় মিহিয়ে যাচ্ছে সে। বাবন থাকলে আজ কতটা খুশি হতেন ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আয়না থেকে চোখ সরিয়ে ঘড়ির কাঁটার দিকে দৃষ্টি দিল আরশি। রাত 8টা বাজছে।
একটু আগেই আনহার কাছে জানতে পারল আয়াস এখনো ফিরেনি। চিন্তিত হয়ে পড়ল আরশি। সেই দুপুরে বারণ করা সত্ত্বেও অসুস্থ শরীর নিয়ে বেরিয়েছে। অনেকবার কল দিয়েছিল, কিন্তু রিসিভ করেনি আয়াস। আবারও কোনো বিপদে পড়ল না তো? ভাবতেই উঠে দাঁড়ালো আরশি। তার আর ভালো লাগছে না। কোথায় গেল তার নায়ক সাহেব? দরজার কাছে যেতেই আনহার দেখা পেল। উনি এসেছেন আনহা? না, নিশাদ জানিয়েছে ভাইয়া কি জরুরি একটা কাজে বেরিয়েছে, একটু পরেই চলে আসবে। তুমি টেনশন করো না ভাবি। উনি আসলে আগে আমার সাথে দেখা করতে বলবে প্লিজ। বলবে তার প্রিয়তা তার অপেক্ষায়। বাহ, আগে ভাবতাম আমার ভাই তোমার জন্য পাগল, এখন তো দেখছি তুমিও ডুবে ডুবে খুব ভালোবাসছো। এমন কিছুই না, আসলে উনি অসুস্থ তাই আর কি। আনহা যেতেই আবারও বসে পড়ল আরশি। ভালো লাগছে না তার আয়াসকে ছাড়া। মন বলছে নিচে যেতে, আয়াসকে খুঁজতে, কিন্তু নিচে মেহমান থাকায় যেতেও পারছে না সে। যদি আর আধা ঘন্টার মাঝে নায়ক সাহেব না আসে তবে আমি নিজে যাব ওনাকে খুঁজতে। কথাটা বলে একটা শ্বাস ছাড়লো আরশি। সাথে সাথেই কানে ভেসে উঠল আরশি। হাসি ফুটে উঠল মুখে, কিন্তু পরক্ষণেই চুপসে। অবশ্য আমি বানাইনি ফাজ ভাইয়া, বরং তুমি ফোর্স করেছিলে আমায় বিয়ের জন্য। বাহ, এত বছর আগলে রাখলাম তোকে, আর তুই আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করছিস। আমি তোকে ভালোবাসি আরশি। ছলছল চোখে মাথা উঁচু করে তাকালো আরশি। তাচ্ছিল কণ্ঠে বলল, আগলে রাখুনি তুমি আমায়, বরং আশ্রয় দিয়েছো। আর কি বললে? ভালোবাসো। ভালোই যদি বাসতে তবে চালাকি করে আমার বাবার সম্পত্তি নিজেদের নামে করে নিতে না। ভালোই যদি বাসতে তবে মাঝরাতে আমায় রাস্তায় ফেলে দিতে না তোমরা। আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে তোমার সাথে আমার বিয়ে হয়নি, হলে হয়তো আমি আমার ভালোবাসার মানুষটাকে পেতাম না। তুই আমায় ভুল বুঝছিস আরশি। এসব বাবা মা করেছে তা আমি মানছি। তুই তো জানিস তারা কেমন। আর যেদিন এদেশে এসেছি সেদিন থেকেই পাগলের মতো খুঁজে বেরিয়েছি তোকে। নিজের হবু বউকে অন্য কারো হাতে দেখব ভাবতেই পারিনি। প্লিজ ফিরে চল আরশি। কথাটা বলেই ইফাস যেই না আরশির হাত ধরতে যাবে, তার হাতটা খুব শক্ত করে চেপে ধরল আয়াস। হিংস্র চাহনি দিয়ে বলে উঠল, ডোন্ট ইউ ডেয়ার মিস্টার ইফাজ আহমেদ, শি ইজ মাই ওয়াইফ, অনলি মাইন, সো ডোন্ট ডেয়ার টু টাচ হার। আরশিকে নিজের সাথে চেপে ধরল আয়াস। আয়াজের কথায় বাঁকা হাসল ইফাস। আয়াজের দিকে তাকিয়ে বলল, ডোন্ট বি প্যানিক দ্য গ্রেট স্টার আয়াজ। আরশি আপনার ওয়াইফ বা হবু ওয়াইফ যাই হোক না কেন, তার আগে ও আমার মামাতো বোন। আরশিকে আমি ভালোবাসি, কিন্তু তাকে আমি জোর করে চাই না। ও যদি আপনাকে চায় তবে আপনারই হোক। রহস্যময় হাসি হাসল আয়াস। ইফাসকে জড়িয়ে ধরে বলল, আপনার বোনকে আমি খুব ভালো রাখবো শালা সাহেব। সরে আসতে নিয়ে আবারও কানের কাছে মুখ নিয়ে বলল, মৃত্যুর জন্য রেডি হয় ইফাজ। আয়াসকে সুপ্তভাবে জড়িয়ে ধরল ইফাস। এত বছর বেঁচেছিলি, সেদিনও বেঁচে গেছিস। এখন তিলে তিলে মরার জন্য রেডি হ আয়াজ। খুব জলদি তোর প্রিয়তাকে, তোর প্রাণ ভ্রমরাকে কেড়ে নেব আমি। গোলাপি একটা শাড়ি পরেছে আনহা। দেখতে একদম গোলাপি পরি লাগছে নিশাদের কাছে। আনহা এমনিতেই খুব সুন্দর, শাড়িটা তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। বেচারা নিশাদ যেন আজ চোখের পলক ফেলতেই ভুলে যাচ্ছে। সবার অগোচরে আনহাকে কাছে টেনে নিল সে। খালি কোমরে কারো হাতের স্পর্শ পেতেই আঁতকে উঠল আনহা। পাশ ফিরতেই নিশাদ তার গালে কিস করে একরকম পালিয়ে গেল। হতভম্ব দাঁড়িয়ে পড়ল আনহা। গালে হাত দিয়ে ব্লাশিং করতে করতে বলে উঠল, ভীতু একটা। বাসর ঘরে বসে আছে আনহা। বিষয়ে হতবাক সে, কারণ পুরোটা ঘর শুধু সাদা গোলাপ দিয়ে সাজানো হয়েছে। আনহার কাছে সে শুনেছিল আয়াজের সাদা গোলাপ পছন্দ। তার ভাবনার মাঝেই দরজা খুলে ভিতরে প্রবেশ করলো আয়াজ। বাহিরে তুমুল বেগে বর্ষণ হচ্ছে, শীতল বাতাস বয়ে যাচ্ছে রুমে। আচির পাশে এসে বসলো আয়াজ। মন ভরে দেখে নিল তার লাল টুকটুকে বউকে, তার প্রিয়তাকে। ফ্রেশ হয়ে এসো প্রিয়তা। আর হ্যাঁ, টেবিলের উপর ব্যাগে শাড়ি আছে, ওইটাই পরে আসবা। উঠে দাঁড়ালো আরশি। শাড়িটা নিয়ে পা বাড়ালো ওয়াশরুমে। আরশি যেতেই ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো আয়াস। বৃষ্টির পানি এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে তাকে। আজ নিজেকে সুখী লাগছে তার, কিন্তু অজানা এক ভয়ও গ্রাস করছে। প্রিয়তাকে হারানোর ভয়। কি
কি আশ্চর্য, একজন মাফিয়া হয়েও ভয় পাচ্ছে সে, যার কাউকে মারতেও হাত কাঁপে না। ভালোবাসা হয়তো এমনই, কঠোর মানুষটাকে নিমিষেই নরম করে দেয়, আবার পাথরের বুকেও ফুল ফুটিয়ে দেয়। ওয়াশরুম থেকে বেরিয়ে আয়াসকে রুমে না দেখেই একটু ভয় পেল আরশি। পরক্ষণে মুখে হাসি ফুটে উঠল ড্রেসিং টেবিলে চাপা দিয়ে রাখা নীল চিরকুটটা দেখে। হাতে তুলে নিল আরশি। বড় বড় অক্ষরে ভেসে উঠল, বেলকুনিতে চলে আসবেন মিসেস সাদ। মিসেস সাদ শব্দটা আরশির মনে প্রাণে অজস্র ভালো লাগায় ভরিয়ে দিল। ব্যালকনিতে এসে আয়াসের পাশে দাঁড়াতেই টেনে সামনে এনে কোমর জড়িয়ে ধরল আয়াস। ভিজে যাচ্ছে আরশিও। কোমরে স্লাইড করতে লাগলো আয়াস। হাত দুটো চেপে ধরল আরশি। হালকা হাসলো আয়াস। আরশির হাত সরিয়ে কোমরে একটা বিছা পরিয়ে দিল সে। আরশির কানের কাছে মুখ নিয়ে গেল সে। তোমার বাসর রাতের উপহার বউ। আমারও তো গিফট চাই প্রিয়তা। কি চাই? সিলেটে যে কাজটা অসম্পূর্ণ ছিল সেটা চাই। লাজুক হাসলো আরশি। কোনো রকম ইতস্তত না করেই নিজের মুখটা এগিয়ে নীল আয়াজের মুখের কাছে। সকালে আয়াজের ঘুম আগে ভাঙল। মাথায় হাত থেকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে আরশির ঘুমন্ত মায়াবী মুখটার দিকে। ভালোবাসি প্রিয়তা, খুব ভালোবাসি। তোমায় এবার হারালে পাগল হয়ে যাব আমি। কখনো অবিশ্বাস করবে না আমায়। তোমার এই নায়ক সাহেব সব ঠিক করে দিবে সব কিছু। শুধু বিশ্বাসটুকু রেখো যে তোমার নায়ক সাহেব কখনো বিনা দোষে কাউকে শাস্তি দিতেই পারে না। আরশির মুখের দিকে তাকিয়ে কথাগুলো বলল আয়াস। ঠোঁটে আলতো করে চুমু দিয়ে উঠে গেল সে। আয়াস যেতেই চোখ মেলে তাকালো আরশি। আয়াসের কিছু কথা ভেসে এলো তার কানে। বিড় বিড় করে বলল, আপনি কখনো কোনো অপরাধ করতেই পারেন না নায়ক সাহেব। ডাইনিং টেবিলে বসে আছে আয়াস, আরশি, আনহা। খাওয়ার মাঝেই আনহা বলে উঠল, ভাবি কি আর পড়াশোনা করবে না ভাইয়া? আরশির দিকে তাকানো আয়াস মুচকি হেসে বলল, অবশ্যই করবে। আরও কয়েকদিন যাক, তারপর আমি নিজে ওকে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিব। কথাটা শুনে খুব খুশি হলো আরশি। সে নিজেও আয়াসকে এই ব্যাপারে বলতে চাইছিল, কিন্তু তার আগেই আয়াস আনহা তার মনের কথাটা বলে দিল। এত ভালো স্বামী, এত ভালো ননদ কয়জনের ভাগ্যে জুটে। আয়াস মুখের সামনে খাবার ধরতেই খেয়ে নিল একদম লক্ষ্মীমের মতো। সব কিছু গুছিয়ে রুমে গেল আরশি। আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে আয়াস। পেছন থেকে জড়িয়ে ধরে আয়াসের পিঠে মাথা ঠেকালো সে। আয়নার মধ্যেই আরশির দিকে তাকালো আয়াস। কি ম্যাডাম, সারা রাত খামচি দিয়েও স্বাদ মিটেনি? এখনও খামচি দিচ্ছেন? ও বুঝেছি, বললেই তো হয় আরও আদর লাগবে আপনার। অসভ্য আপনি নায়ক সাহেব। তাই নাকি? আর একটু অসভ্যতা আমি করি তাহলে? একদম না। আরশি সরে যেতে নিলেই তার হাতটা ধরে দাঁড় করালো আয়াস। পাশের টেবিল থেকে এক গ্লাস পানি আর একটা পেইন কিলার এগিয়ে দিল আরশির দিকে। চোখ ছলছল করে উঠল আরশি। এই লোকটা কিভাবে তার প্রবলেমগুলো বুঝে যায়? কেন এত ভালোবাসে লোকটা তাকে? কি হলো, খেয়ে নাও। ওষুধটা খেয়ে নিল আরুষি। শক্ত করে জড়িয়ে ধরল আয়াজকে। আপনি কেন আমায় এত বোঝেন? কেন আমার মতো সাধারণ একটা মেয়েকে এত ভালোবাসেন? তুমি সাধারণ কেউ নও, তুমি আমার প্রিয়তা। আর আমার প্রিয়তা আমার জান। কখনো সাধারণ কেউ হতেই পারে না। আমার কাছে সবচেয়ে প্রিয় তুমি, আমার লাইফ তুমি। আর কখনো এমন বলবে না জান। আরশিকে একদম বুকের সাথে মিশিয়ে নিল। আরশিও ব্যস্ত হয়ে পড়ল আয়াসের হৃদস্পন্দন শুনতে। কিছুক্ষণ পর আরশির মুখটা নিজের দুই হাতে নিয়ে কপাল বরাবর কিস করলো আয়াস। কোথায় যাচ্ছেন? এই তো ডিরেক্টর সাহেবের কাছে যাব, তাড়াতাড়ি চলে আসবো। ওকে? সাবধানে যাবেন। ওষুধ খেয়েছেন? ইস, একদম ভুলে গিয়েছি বউ। অবাক হলো আরুষি। নিজে ওষুধ খেতে ভুলে গেছে, অথচ তার খেয়াল রাখতে ভুলেনি মানুষটা। এই মানুষটাকে কখনো কষ্ট দিতে পারবো না আমি। আয়াসের ওষুধ এগিয়ে এনে দিতেই খেয়ে নিল সে। বেরিয়ে পড়ল আয়াস। একটা কফি শপে মুখোমুখি বসে আছে ইফাজ। আয়াস ইফাজের ফোনে এখানে এসেছে আয়াস। রাগের বশে এখন আর কিছু করতে চায় না সে। ইফাজকে শাস্তি দিবে, তবে মাথা গরম করে নয়। নিজেকে শান্ত রাখতে চায় সে। নিজের কোনো ভুলের জন্য আর প্রিয়তাকে হারাতে পারবে না আয়াস। রাগি চোখে ইফাজের দিকে তাকালো সে। হেসে উঠল ইফাজ। রিল্যাক্স ব্রো, চোখ দিয়ে ভস্য করে দিবি নাকি আমাকে? কেন ডেকেছিস আমাকে? বাঁচতে আর ইচ্ছে করছে না? ভাবলাম সব দ্বন্দ্ব শেষ করে নেই, অতীতের সব কিছু ভুলে যায়। আফটার অল
এখন আমরা শালা দুলাভাই হই। আবার নতুন চাল? তুই যা করেছিস তার ক্ষমা হয় না। মৃত্যুর যোগ্য তুই, তা আমি দিব। আমার প্রিয়তাকে কেড়ে নেওয়ার শাস্তিও দিব। কথাটা বলেই বেরিয়ে গেল আয়াস। মাথায় তার রক্ত টকবক করছে। ইচ্ছে করছিল ইফাসকে খণ্ড খণ্ড করে কেটে ফেলতে। একজন গার্ড গাড়ির দরজা খুলে দিতেই উঠে বসে পড়ল সে। আজ বেরিয়ে যেতেই রহস্যময় হাসি হাসল ইফাস। উচ্চস্বরে বলে উঠল, আমি মরবো, তবে তোকে মেরে একবারই মেরে দিব না, বরং তিলে তিলে মারব। এই যে তোর এত রেপুটেশন, এত অ্যাটিটিউড, সবই তোর প্রিয়তা নিজেই নষ্ট করে দিবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আয়াজ মাই ফ্রেন্ড, ও সরি, এক্স বেস্ট ফ্রেন্ড। অফিসে বসে আছে আয়াস। যেভাবেই হোক ইফাসকে তার কর্মের শাস্তি দিবে আয়াস। চোখ দুটো বন্ধ করে ফেলল সে। মনে পড়ে গেল সেই বিষাদময় স্মৃতিগুলো। মনে পড়ে গেল মানুষ চিনতে কতটা ভুল করে ফেলেছিল আয়াস। একটা ভুল মানুষকে নিজের প্রিয় বন্ধুর আসনে বসিয়েছিল সে। প্রিয় বলেই হয়তো আজও মানুষটাকে শাস্তি দিতে পারছে না, তবুও দিতে হবে। ইফাস তার জীবন থেকে তার প্রিয়তাকে কেড়ে নিয়েছিল খুব কাছের বান্ধবী আরোহীকে। আরোহীকে আয়াজ আর তার বোনের মতোই ভালোবাসত, অথচ আজ সে নেই। সময় কাটানোর জন্য আয়াজের বুকশেলফ থেকে একটা বই নিল আর সেই পড়ার জন্য। একা একা ভালো লাগছিল না তার। আনহা থাকলে একটু আড্ডা দিত। আনহা নিশাদের সাথে ঘুরতে বেরিয়েছে। কাল নিশাদ আসবে তার ফ্যামিলিকে নিয়ে আনহাকে দেখতে। বইটা নিয়ে আসার সময় বইয়ের ভাঁজ থেকে গড়িয়ে নিচে একটা ছবি পড়ল। ভ্রু কুচকালো আরশি। ফ্লোরে উবু হয়ে ছবিটা হাতে নিতেই তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গালবে। গত 3 দিন ধরেই অদ্ভুত আচরণ করছে আরশি। আজ এক সাথে ঠিকমতো কথাও বলছে না। আজ কিছু বলতে গেলেই কৌশলে এড়িয়ে যাচ্ছে তাকে। রাতে ঘুমানোর সময় দূরত্ব রেখে ঘুমায়। আজ কাছে আসতে চাইলে ঘুমের ভান ধরে। এইসব ভালো লাগছে না আয়াসের। আরশিকে বুঝতে পারছে না ভীষণ কষ্ট অনুভব হচ্ছে তার নায়ক সাহেবের। মাথায় হাত টেকিয়ে শুয়ে আছে আয়াস। পাশেই বেঘরে ঘুমোচ্ছে আরশি। ঘড়িতে 3:20 ঘুম নেই আয়াসের চোখে। চিন্তা হচ্ছে তার, কেন আরশি এমন ব্যবহার করছে তার সাথে, বুঝতে পারছে না সে। পাশ থেকে আরশিকে টেনে বুকে আবদ্ধ করল আয়াস। এতক্ষণের শান্তি অনুভব করছে সে। মেয়েটাকে ছাড়া বুকটা শূন্য শূন্য লাগছিল তার। 3 দিন ধরেই তোমার অবহেলা সহ্য করছি, শুধুমাত্র ভালোবাসি বলে। কি ভেবেছে এই মেয়ে, ভালোবাসি বলে আমার দুর্বলতায় আঘাত করবে? নো প্রিয়তা, আর না। তুমি চাইলেও আমার থেকে দূরে থাকতে পারবে না। কথাটা বলেই আরশিকে বুকের মাঝে চেপে ধরল আয়াস। আরশিও ঘুমের ঘোরে আয়াসকে শক্ত করে জড়িয়ে ধরল। হাসলো আয়াস। দূরে থাকতে পারছে না, আবার দূরে থাকার অভিনয় করছে এই মেয়ে। সকালে ঘুম থেকে উঠে অনুভব করলাম কেউ আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। চোখ তুলে উপরে তাকাতেই ভেসে উঠল নায়ক সাহেবের সুদর্শন মুখশ্রীটা। মন চাইছে সারা মুখে চুমুতে ভরিয়ে দেই। সিল্কি চুলগুলো টেনে দিয়ে বলি, আপনি বড্ড খারাপ নায়ক সাহেব, বড্ড খারাপ আপনি। এত খারাপ বলেই শাস্তি দিচ্ছে আপনাকে। মনে মনে কথাগুলো বলে আরশি নিজের ঠোঁট দুটো এগিয়ে দিল আয়াসের কপাল বরাবর। যখনই ঠোঁটে স্পর্শ দিতে যাবে চোখ মেলে তাকালো আয়াস। আরশির চিন্তায় ভালো ঘুম হয়নি তার। আরশি নড়ে উঠতেই ঘুম হালকা হয়ে এসেছিল। পুরো 3 দিন পর নিজের প্রিয়তাকে বুকে পেয়ে ছেড়ে উঠতে ইচ্ছে হচ্ছিল না একদম। তাই আরশিকে জড়িয়ে ধরে ঘুমের ভান ধরে শুয়েছিল। আজ চোখ মেলে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল আরশির। সরে আসতো নিলেই কোমর আঁকড়ে ধরে নিজের উপর তুলে নিল আয়াস। অসম্ভব ভালো লাগলেও আয়াসকে রাগ দেখানোর জন্য মোচড়া মুচড়ি করতে লাগলো সরে আসার জন্য। আরো শক্ত করে নিল আয়াসের হাতের বাঁধনটি। মুচকি হেসে বলল, কি জান, সাপের মতো ফুসফুস করছো কেন? আর এইভাবে মুচড়ামুচড়ি করে লাভ হবে বলো? আমার বলিষ্ঠ হাতের বাঁধন থেকে ছুটে যাওয়া তোমার মতো পুচকির দ্বারা পসিবল না, বুঝেছো জান? মুখ ফিরিয়ে নিল আরশি। কোনোভাবেই এই লোকের কাছে ধরা খাওয়া যাবে না। এই লোককে বোঝাতে হবে ভীষণ রেগে আছে সে। কি মুখ ফিরিয়ে নিলে কেন? তখন তো ঘুমে আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছিলে, তাহলে এখন মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? হঠাৎই আরশি এমন কথা বলে বসলো যা শুনে আয়াসও হতভম্ব হয়ে গেল। আরশির কথাটা ছিল এমন, আপনার ইজ্জত তো সেই রাতেই হরণ হয়ে গেছে।
মুখ ফসকে এমন কথা বলায় আরশি নিজেও বেকল বলে গেল। আর বেচারা আয়াস তো একদম বরফ হয়ে গেল আরশির কথায়। হাত দুটো ঢিল হয়ে আসলো তার। ভাবতে লাগলো সত্যি এটা তার প্রিয়তা তো। হাতের বাঁধন ঢিল হয়ে আসতেই আয়াসের বাহু থেকে উঠে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল আরশি। কি বলল সে? ওয়াশরুমের দরজায় পিঠ ঠেকিয়ে বড় বড় শ্বাস ফেলতে লাগলো সে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। কিভাবে যাবে সে আয়াজের সামনে? অপরদিকে আয়াজ হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে লাগলো। গোলাপে একটা শাড়ি পরে রেডি হয়ে নিল আরশি। চুলটা খোপা করে পা বাড়ালো আনহার রুমের দিকে। রুমে আসতেই দেখলো আনহা বসে আছে একদম চুপ করে, হয়তো কিছুটা মন খারাপ। আরশি চুপটি করে গিয়ে আনহার পাশে বসলো। আলতো করে আনহার হাতটা নিজের হাতে নিল। কারো স্পর্শ পেয়ে ফিরে তাকালো আনহা। আরশিকে দেখেই ঠোঁট দুটো প্রসারিত করলো সে। মন খারাপ কেন আনহা? আজ তো তোমার খুশির দিন। ভাইয়ার কথা ভাবছিলাম ভাবি। বাবা মার কথাও খুব মনে পড়ছে। বাবা মাকে ভালো করে দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু আজ তারা থাকলে ভাইয়াকে জীবনে এত কষ্ট করতে হতো না, নিজের জীবনের সুখগুলো বিসর্জন দিতে হতো না। যারা আমাদের বাবা মাকে কেড়ে নিয়ে আমাদের এতিম করেছে, আল্লাহ তাদের কঠিন বিচার করুক ভাবি। কেড়ে নিয়েছে মানে? একটা নিঃশ্বাস ছাড়লো আনহা, যা বোঝাচ্ছিল তার ভিতরে থাকা অবিরাম কষ্ট। খুন করা হয়েছিল আমার বাবা মাকে। ভিতরটা কেঁপে উঠল আরশির। আজের বাবা মার মৃত্যুটাও স্বাভাবিক না। কে খুন করেছে? আমি জানি না ভাবি। মধ্যবিত্ত পরিবার ছিল আমাদের। বাবা মা ভাইয়া আর আমি মিলে আমাদের ছোট্ট একটা পরিবার ছিল। ভাইয়া প্রতিদিন সন্ধ্যায় প্রাইভেট পড়তে যেত স্যারের বাসায়। প্রতিদিনকার নিয়ম অনুযায়ী সেদিনও ভাইয়া বেরিয়ে যায়। আমি তখন ছোট ছিলাম, কিছুই মনে নেই আমার। সেদিন প্রাইভেট থেকে ফিরে বাবা মায়ের লাশের পাশে রক্তাক্ত অবস্থায় পেয়েছিল আমায়। কেউ আমাদের পাশে ছিল না ভাবি। কারণ কি জানো? অর্থ পাওয়ার কিছুই ছিল না আমাদের। মামারাও এত সামর্থ্য ছিল না আমাদের ভরণ পোষণ দেওয়ার। তবুও যতটুকু পেরেছে আমাদের জন্য করেছে। সেই ছোট বয়সে ভাইয়া বেঁচে থাকার লড়াই করা শুরু করেছিল সমাজে নিজের পাওয়ার বানানোর লড়াই। দু হাতে আগলে রেখেছে আমাকে, বাবা মায়ের আদর দিয়ে বড় করেছে। তুমি জানো ভাবি, আমার ভাইয়া কখনো সুখ পায়নি। পরিশ্রম জীবনের টানা পোড়নে কেটে গেছে তার শৈশব কৈশোর জীবন। গড়েছে নিজের সামর্থ্য। হাসি খুশি মানুষটা হয়ে উঠেছিল প্রকৃতির গম্ভীর। কঠোর হয়ে উঠেছিল তার মন। ভাইয়ার সেই কঠোর জীবনে যখন তুমি এলে, সেদিন ভাইয়াকে প্রথম হাসতে দেখেছিলাম আমরা। ভাইয়া যতটা স্ট্রং দেখায় নিজেকে, ততটা স্ট্রং না সে। কত রাত তাকে দেখেছি বাবা মায়ের জন্য কাঁদতে, হিসেব নেই। বড্ড ভালোবাসতো সে বাবা মাকে। তাদের এমন পরিণতি আজও মেনে নিতে পারছে না ভাইয়া। কে বা কারা আমাদের বাবা মাকে খুন করেছে জানি না আমি। তুমি জানো ভাবি, আমার মার রেপ হয়েছিল। কথাটা বলেই ফুপিয়ে কেঁদে উঠল আনহা। কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল তার কথাটা বলতে গিয়ে। আরশিও আনহাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল তার শেষ বাক্যটা শুনে। কে এত নিকৃষ্ট হতে পারে? কাঁদতে লাগলো আরশিও। বুঝতে পারছে আয়াসকে অবহেলা করা তার একদম উচিত হয়নি। আরশি ভালো করে জানে তার নায়ক সাহেব কখনো ভুল করতে পারে না। দৃঢ় বিশ্বাস আছে তার। মনে মনে ভেবে নিল আর জীবনও বিন্দু পরিমাণ কষ্ট দিবে না সে নায়ক সাহেবকে। অভিমান করে কষ্ট দেওয়া উচিত হয়নি তার। তুমি কখনো ভাইয়াকে কষ্ট দিও না ভাবি। ভাইয়া তোমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। তুমিই পারবে ভাইয়াকে খুশি রাখতে। তুমি কখনো ভাইয়াকে ভুল বুঝবে না ভাবি। বলেই ডুকরে কেঁদে উঠল আরশি। আনহাকে নীল একটা শাড়ি পরিয়ে রেডি করে নিল আরশি। নিশাদরা চলে এসেছে। আনহাকে নিয়ে নিচে গেল সে। আরশির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল আয়াস। মনে মনে বলে উঠল, শ্যামলা কন্যা, যতই তোমার প্রশংসা করব ততই কম হবে। আনহাকে নিশাদের পাশে বসালো আরশি। সবার অগোচরে আনহার বাম হাতটা শক্ত করে চেপে ধরল নিশাদ।
কানের কাছে মুখ নিয়ে বলল, আমার নীলপরি খুব শীঘ্রই আমার টুকটুকে লাল বউ হতে চলেছে। নিশাতের কথায় লজ্জাময় হাসি হাসল আনহা। কারো দৃষ্টিতে না পড়লেও আয়াজের দৃষ্টিতে পড়ল ঠিকই। তৃপ্তিময় হাসি দিল আয়াজ। বোনের জন্য আর কোনো চিন্তা নেই তার। এই ছেলেটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। অন্ধকার রুমে বসে আছে আয়াজ। সে কখন থেকে আরশির সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু আরশি এটা সেটা বলে এড়িয়ে যাচ্ছে। সকালেও তো সব ঠিক ছিল। নিশাদরা চলে যাওয়ার পর আরশি নিজ থেকেই কথা বলেছিল আয়াজের সাথে। তো এখন আবার কি হলো? এই মেয়েটার মতিগতি কিছুই বুঝতে পারছে না আয়াজ। পাশ থেকে ফোনটা নিয়ে ফেসবুক লগ ইন করলো সে। কিছুক্ষণ ফেসবুক স্ক্রল করে ফোনটা রেখে দিল। ঘড়িতে সময় দেখে নিল 11:50। সেই যে আরশি গেল আর আসার নাম নেই। এই মেয়েকে শায়েস্তা করতেই হবে, বেশি বার বেড়েছে। কথাটা বলে উঠে দাঁড়ালো আয়াজ। তখনই ফ্লোরে কারো ছায়া দেখতে পেয়ে সামনে তাকালো সে। সামনে তাকাতেই মনে হলো বড় সড়ো একটা ধাক্কা খেলো। হৃদস্পন্দন হতে লাগলো প্রচণ্ড বেগে। বাহির থেকে আলো এসে পড়ছে রুমে। সে একটু আলোতে ভেসে উঠছে এক হৃদয়স্পর্শীর চেহারা। পরনে তার লাল শাড়ি, চুলটা ছেড়ে দেওয়া। সে প্রথম মুহূর্তের মতোই আজও হৃদয়টা কেঁপে উঠল আয়াজে। থমকে গেল সে। এক পলকে তাকিয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা তার লাল শাড়ি পরিহিতা প্রিয়তার দিকে। ধীরে ধীরে এগিয়ে এসে আয়াজের সামনে দাঁড়ালো আরশি। মুখে তার লজ্জাময় হাসি লেগেই আছে। আয়াজের নেশাতুর দৃষ্টি তার লজ্জা আরও বাড়িয়ে দিচ্ছে। খুব সাবধানে আয়াজের হাতটা ধরলো আরশি। আরশির হাতে ছোঁয়া পেতেই আয়াজের সারা শরীরে শীতল স্রোত বয়ে গেল। মাথা নিচু করে মিহি কণ্ঠে বলল আরশি, শুভ জন্মদিন নায়ক সাহেব। অবাক হলো আয়াজ। আজ যে তার জন্মদিন, বোনের চিন্তায় সেটাও ভুলে গিয়েছিল সে। প্রিয়তার মুখে শুভ জন্মদিন শুনে মনটা খুশিতে ভরে উঠল তার। ইচ্ছে জাগলো বহু বছর বেঁচে থাকা, যেন প্রতিবারই প্রিয়তার মিষ্টি কণ্ঠে শুভ জন্মদিন নায়ক সাহেব এই বাক্যটা শুনতে পায়। সামান্য একটা বাক্য, অথচ তার প্রিয়তার মুখে কত মধুর শোনাচ্ছে। মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করলো না আয়াজ। হাত দুটো টেনে আরশিকে বাহু ডোরে আবদ্ধ করে নিল সে। দুই গালে হাত রেখে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল আরশির কপালে। প্রিয় মানুষের ভালোবাসার স্পর্শ পেতেই চোখ দুটো আবেগেই বন্ধ হয়ে গেল আরশি। নিজেকে আয়াজের বাহুডোর থেকে ছাড়িয়ে আয়াজের হাতটা আঁকড়ে ধরে এগিয়ে গেল সামনের দিকে। ছাদে আসতেই চোখ মুখে হাসি ফুটে উঠল আয়াজের। পাশাপাশি অনেক অবাকও হলো। হয়তো আজ আয়াজের অবাক হওয়ার একটা রাত। প্রথমে প্রাণের চেয়ে প্রিয়তার লাল পরিষে যে হৃদয় ঘরণী হয়ে ওঠা, আর এখন পুরো ছাদে লাইটিং, সাদা গোলাপ, লাল সাদা বেলুন দিয়ে সাজানো ডেকোরেশন দেখে সামনেই কলিজার বোন দাঁড়িয়ে আছে হাসি মুখে। লাস্ট কবে নিজের বার্থডে এমন সারপ্রাইজ পেয়েছে মনে পড়ছে না তার। প্রতি বছর আনহা জোর করে কেক কাটাতো, ফিল্মে যাদের সাথে কাজ করতো পার্টি দিত। কই কখনো তো এত আনন্দিত হয়নি মনটা। আজ প্রিয় মানুষটা, ভালোবাসার মানুষটা কাছে আছে বলেই কি সবকিছুতে আনন্দিত হচ্ছে হৃদয়। আজকে দেখেই এগিয়ে এলো আনহা, ভাইকে জড়িয়ে ধরে বলে উঠল, হ্যাপি বার্থডে ভাইয়া। তুমি জানো এই সব কিছুর আয়োজন ভাবি করেছে। গতকাল বিকেলে আমার কাছ থেকে যখনই শুনেছে আজ তোমার জন্মদিন, তখন থেকেই এত আয়োজন। আনহার কথায় পাশ ফিরে আরশির দিকে তাকালো আয়াজ। লজ্জায় অন্যদিকে তাকালো আরশি। কেমন যেন অনুভূত হচ্ছে তার। আচ্ছা, নায়ক সাহেবের সারপ্রাইজটা পছন্দ হয়েছে তো? কথাটা ভেবেই আবারও আয়াজের দিকে ফিরে তাকালো সে। আয়াজের ঠোঁটে লেগে থাকা হাসিটা দৃষ্টি কেড়ে নিল তার। কেক কেটে এক পিস কেক আনহার মুখের সামনে ধরলো আয়াজ। সেটা খেয়ে নিল আনহা, আয়াজকেও খাইয়ে দিল। ফোন আসতেই কথা বলতে বলতে নিচে নেমে এলো সে। আনহা যেতেই হাতে এক পিস কেক নিয়ে আরশির কাছে এসে দাঁড়ালো আয়াজ। চুপ করে দাঁড়িয়েছিল আরশি। কেক খাওয়াবা না আমাকে? জি। তো খাইয়ে দাও। আরশি যেই না কেক নিতে যাবে, হাত ধরে আটকে দিল আয়াজ। কেক তো আমার হাতে আছে। সি প্রিয়তা। কিন্তু আপনাকে যে খাওয়াতে বললেন। খাওয়াবে তো, কিন্তু অন্যরকম ভাবে। মানে? মানেটা খুব সোজা। কথাটা বলেই কেকে ক্রিম লাগিয়ে দিল আরশির ঠোঁটে। কেঁপে উঠল আরশি। কি করো? কপালে পড়ে থাকা চুলগুলো আরশির কানের পিছে গুজে দিল আয়াজ। সেই সাথে গুজে দিল একটা সাদা গোলাপ। লাল শাড়ির সাথে সাদা গোলাপ আয়াজের
প্রিয়তার সৌন্দর্য যেন দ্বিগুণ বাড়িয়ে দিল। আজের ইচ্ছে হচ্ছে তার প্রিয়তাকে নতুন আর একটা নাম দিতে। পুষ্পকন্যা। ইচ্ছে করছে এই পুষ্পকন্যাকে নিজের মাঝে মিশিয়ে নিতে। আশির কানের কাছে মুখ নিয়ে গেল আয়াজ। ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, ধন্যবাদ পুষ্পকন্যা, ধন্যবাদ আমায় এই সুখ নামক গিফটটা দেবার জন্য। একটু কেঁপে উঠল আরশি। কানের কাছে আয়াজের নিঃশ্বাস পড়তেই শাড়ি খামচে ধরল দুই হাতে। আমিও তোমায় রিটার্ন গিফট দিতে চাই, নিবে কি? তো চলো। কোথা? কথাটা শেষ করার আগেই আয়াজ কোলে তুলে নিল। ভয় পেয়ে গেল আরশি। নিজেকে রক্ষা করতে খামচে ধরল আয়াজের শার্টের কিছু অংশ। কালো একটা ড্রেস পরে রেডি হয়ে আয়াজের অপেক্ষায় ড্রয়িং রুমে বসে আছে আরশি। আজ ভার্সিটিতে ভর্তি করাতে নিয়ে যাবে আয়াজ তাকে। কালো শার্ট, চোখে সানগ্লাস পরে নিচে নেমে এলো আয়াজ। আয়াজকে এই লুকে দেখে এক দফা ক্রাশ খেলো আরশি। হাতটা এগিয়ে দিতেই আয়াজের হাত ধরে বেরিয়ে এলো সে। ভার্সিটিতে ভর্তি কমপ্লিট করে বেরিয়ে এলো দুজন। পিছনে গার্ডরা পাবলিক সামলাতে ব্যস্ত। অটোগ্রাফ দিতে আর সেলফি তুলতে তুলতে হাঁপিয়ে উঠছিল আয়াজ। আর আরশি বেচারি তো নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে সেলফি তুলতে দেখেই কেঁদে অবস্থা খারাপ। আরশির চোখের জল দেখে বুকটা ব্যথা করে উঠল আয়াজের। বুঝতে একটু অসুবিধা হলো না কেন তার প্রিয়তার চোখে জল। তাই আরশিকে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলো সে। চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞেস করলো, আর ইউ জেলাস প্রিয়তা? জেলাস হব না তো কি হব? ইয়েস, আই এম জেলাস। কজ ওই অসভ্য বেহায়া মেয়েগুলো কেমন চোখ দিয়ে গিলে খাচ্ছে আমার স্বামীকে। হাসলো আয়াজ। আরশিকে এক হাতে টেনে নিচের বাহুতে আবদ্ধ করে গাড়ি চালাতে শুরু করলো সে। কিছুক্ষণ নীরবতায় কাটলো সময়। আয়াজের মুখের দিকে তাকালো আরশি। নিজের মনে কোনো রকম দ্বিধা রাখতে চায় না সে। নায়ক সাহেব, আপনার কাছে কিছু সময় হবে? অবশ্যই হবে জান। গাড়ি চালাতে চালাতে উত্তর দিল আয়াজ। আয়াজের বাহু থেকে সরে আসলে আরশি নিজের ব্যাগ থেকে কিছু একটা বের করে আয়াজের সামনে ধরল সে। সাথে সাথে গাড়িতে খুব জোরে ব্রেক কষল আয়াজ। আরশির কপাল গিয়ে ঠেকল আয়াজের হাতের তালুতে। ভালোবাসা কাউকে পৃথিবীর সব সুখ এনে দেয়, কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, মানসিকভাবে যন্ত্রণায় ভোগায়, আবার সেই ভালোবাসার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফোটায়। তবে ভালোবাসার সুখ তখনই হৃদয় বয়ে যায় যখন ভালোবাসার মানুষটা সঠিক হয়, যখন তার ভালোবাসা হয় কোনো রকম স্বার্থবিহীন। হ্যাঁ, স্বার্থপর হওয়া যায় তবে ভালোবাসার মানুষটাকে সারা জীবন নিজের কাছে আগলে রাখার জন্য। কিন্তু মিথ্যে ভালোবাসার অভিনয় চাহিদা একটা মানুষের জীবন শেষ করতে যথেষ্ট। মানুষটাকে মেরে ফেলতে মিথ্যে ভালোবাসার বিষ হলেই চলবে। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলল আয়াজ। নদীর ধারে পানিতে পা ডুবিয়ে পাশাপাশি বসে আছে দুজন। এক হাতে ওই দিনের আরশির দেখা ছবিটা তুলে ধরল সামনে। এটাই গাড়িতে দেখিয়েছিল আরশি। ছবিটার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো আয়াজ। আরশির হাতের উপর রাখা নিজের হাতটা আরও চেপে ধরল সে। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আরশি আয়াজের দিকে। ছবিটা হাত থেকে নামিয়ে আরশির দিকে তাকালো আয়াজ। ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, খারাপ লাগছে? মাথা দুপাশে নাড়ালো আরশি। অর্থাৎ খারাপ লাগছে না তার, তবে চোখে মুখে কৌতূহল অধিক। তাই আবারও জিজ্ঞেস করলো, ছবিতে আপনার মাথার চুল ধরে টানা মেয়েটা কে নায়ক সাহেব? আরোহী। কখনো কোনো খুব বেশি কাছের ফ্রেন্ড ছিল তোমার? না, উনি কি আপনার ফ্রেন্ড? ফ্রেন্ড বললে ভুল হবে, ও আমার বোন। মানে? ও আমার রক্তের কেউ ছিল না, তবে আত্মার ছিল। আনহার মতো ও আমার বোন ছিল। ছিল মানে? চোখ দুটো বন্ধ করে ফেললো আয়াজ। আরশিকে জড়িয়ে নিল নিজের বাহুতে। ক্লাস 6-এ যখন ভর্তি হই তখন ফ্রেন্ডশিপ হয় আমার একটা মেয়ের সাথে। মেয়েটা ছিল খুব মিশুক, মেয়েদের সাথে মেলামেশা ততটা ভালো লাগতো না আমার। কিন্তু সেই মেয়েটা ছিল একটু জেদি টাইপের। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে বলে জেদ ধরে রইল। মেয়েটার জেদ জিতে গেল এক সময়। ভালো ফ্রেন্ডশিপ গড়ে উঠলো আমাদের মাঝে। মেয়েটা আমাকে ভাই বলে ডাকতো। তার উক্তি ছিল এমন, আমার তো কোনো ভাই নেই, তাই তুই আমার বেস্ট ফ্রেন্ড, আবার তুই আমার ভাই। ভাই কেন বানিয়েছি জানিস? যেন তুই আমায় বোন ভেবে আগলে রাখতে পারিস, প্রোটেক্ট করতে পারিস। মেয়েটার কথাই হেসে উঠলাম আমি। যখন বাবা মা মারা যায় তখন সেই ছোট্ট মেয়েটাই পাশে ছিল আমার পড়ালেখা জীবনের প্রতিটা ধাপে। তখন ভাবতো, তাদের মুখে শুনতে পেতাম রক্তের সম্পর্ক না হয়েও কি এমন আপন হয় মানুষ, গড়ে ওঠে কি ভাই বোনের এত মধুর সম্পর্ক। আনহাও নিজের বড় বোন মানত তাকে। সেই মেয়েটির নাম ছিল আরোহী। অবাক হলো আরশি।
পর একটা মেয়ে কি অনায়াসে দখল করে নিল বোনের জায়গা, কি অনায়াসে দায়িত্ব দিয়ে নিল একটা অচেনা ছেলেকে নিজেকে আগলে রাখার। আরশির এখন ভীষণ ইচ্ছে করছে আরোহী নামক মেয়েটাকে সরাসরি দেখ, যার কথা এত মিষ্টি, এত সহজেই কাউকে আপন করে নিতে পারে, সে বাস্তবে কেমন হতে পারে। ছবির আরোহী এত সুন্দর না জানি বাস্তবে কত সুন্দর মানুষটা, আর কত সুন্দর তার মনটা। নিজের ইচ্ছা আর দমিয়ে রাখতে পারছে না আরশি, খামচে ধরল আয়াজের হাত, উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, আমাকে আরোহী আপুর কাছে নিয়ে চলুন না নায়ক সাহেব। এত সুন্দর মনের মানুষটাকে দেখার তীব্র ইচ্ছে জেগেছে মনে। চলুন না, নিয়ে যাবেন তো নায়ক সাহেব আপনার সেই বোনের কাছে। মনটা খারাপ হয়ে গেল আয়াজের, কষ্ট হচ্ছে ভীষণ, কারণ সে তার প্রিয়তার এই ইচ্ছে কখনো পূরণ করতে পারবে না। গম্ভীর মুখে বলে উঠল, এটা সম্ভব না প্রিয়তা। কেন সম্ভব না নায়ক সাহেব? উনি কি বাংলাদেশে থাকেন না, অন্য দেশে থাকে? তবে আপু যেখানে থাকে সেখানেই নিয়ে চলুন আমায়। আচ্ছা, আপুর কি বিয়ে হয়ে গেছে? জানি না। জানেন না মানে? আপু কোথায়? আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে তাকে। আচ্ছা, আপনাদের কি ঝগড়া হয়েছে? কিছু বলছেন না কেন নায়ক? মেজাজ খারাপ হয়ে গেল আয়াজের। আরশির এত অনুরোধ নিতে পারছে না সে তার প্রিয়তার অনুরোধ রাখতে। আরশি আবারও হাত ধরে ঝাঁকাতেই চেঁচিয়ে উঠল আয়াজ, জানি না মানে জানি না। কি সমস্যা তোমার? ছবিতে মেয়েটা কে জানতে চেয়েছো বলেছি, এখন আবার এমন ন্যাকামো কেন করছো? সব সময় শুধু আবদার করো, আর কোনো কাজ নেই তোমার? জ্বালানোই কি তোমার স্বভাব? ফার্দার যদি আবদার করো তো খুব খারাপ হবে। কথাগুলো বলে আয়াজ হনহনিয়ে চলে গেল। যেভাবে ছিল সেভাবেই বসে রইল আরশি, চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো পানি। এমন কি বলেছিল সে? আসলে কি আমি আবদার বেশি করি? নায়ক সাহেবকে জ্বালাই বেশি? আমি তো শুধু আরোহী আপুকে দেখতে চেয়েছি। আমি কি অন্যায় করে ফেলেছি? যাব না নায়ক সাহেব। কথাগুলো বলে হাউমাউ করে কেঁদে দিল আরশি। গাড়িতে বসে সিটের সাথে মাথা এলিয়ে চোখ দুটো বন্ধ করে নিল আয়াজ। গালবে গড়িয়ে পড়ল অশ্রু। কাঁদ শেষে রাগের মাথায় নিজের প্রিয়তাকে কষ্ট দিয়ে এখন মনে হচ্ছে তার বুকের মাঝে কেউ ছুরি আঘাত করছে বারবার। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেল আরশির। কোনোভাবেই চোখের জল বাঁধ মানছে না। প্রিয় মানুষের দেওয়া কষ্ট কোনোভাবেই মেনে নিতে পারছে না তার ছোট হৃদয়টা। হঠাৎই পাশে কারো উপস্থিতি টের পেয়ে চমকে উঠল সে। যদি কখনো জানতে পারো তোমার সবচেয়ে কাছের মানুষটা, যাকে তুমি খুব বেশি ভালোবাসো, সেই মানুষটা একজন পশুর সমতুল্য, তাহলে কেমন অনুভব করবে তুমি প্রিয়তা? কথাটা বলতে বলতে আরশির পাশে বসে পড়ল আয়াজ। চমকে উঠল আরশি। আয়াজের কথায় কোনো কর্ণপাত না করে অভিমানে মুখ ফিরিয়ে নিল সে। কষ্ট হচ্ছে তার। আয়াজের হাতে স্পর্শ নিজের কোমরে পেতেই হাতটা জোর করে ছিটকে সরিয়ে দিল। কিছুটা সরে বসল। আরশির অভিমান বুঝতে পারল আয়াজ। আর একটু কাছে ঘেঁষে বসল আরশির। সরি প্রিয়তা, ক্ষমা করে দাও আমাকে বউ। আরশির হাতটা ধরে বলল আয়াজ। অভিমানে চুপ করে রইল আরশি। একদম ভালো লাগছে না তার। আমি আপনাকে জ্বালাই অনেক, চলে যান আপনি। কথাটা বলে কেঁদে দিল আরশি। মুচকি হেসে আরশির মুখটা নিজের দিকে তুলে ধরল আয়াজ। পরম যত্নে মুছে দিল প্রিয়তার চোখের জল, কপালে এঁকে দিল ভালোবাসার পরশ। আরশির মাথাটা চেপে ধরল নিজের বুকে। অবাক হলো আরশি, কোথায় গেল তার অভিমান? এই মানুষটার ভালোবাসার কাছে হার মেনে নিল অভিমান। বুকে বাচ্চাদের মতো চুপ করে মাথা রেখে আয়াজের হৃদয়ের হৃদস্পন্দন শুনতে ব্যস্ত হয়ে পড়ল আরশি। বাঁকা হাসলো আয়াজ। সে জানতো তার ভালোবাসার কাছে এই মেয়ের রাগ অভিমানও হার মানতে রাজি, যেমনটা ঠিক হয় আয়াজের ক্ষেত্রে। আরশিকে নিজের থেকে ছাড়িয়ে পাশে বসলো আয়াজ। আমি যা বলবো মনোযোগ দিয়ে শুনবে, ওকে? আশা করি আরোহী কোথায় সেটার জবাবও পেয়ে যাবে। লক্ষ্মীমের মতো মাথা দোলালো আরশি। পুরনো কষ্টগুলো আবারও জেগে উঠল আয়াজের। কষ্টগুলো চেপে থাকলেও থাকেনি জানোয়ারগুলোকে শেষ করে দেওয়ার লক্ষ্য। হতাশ কণ্ঠে বলতে শুরু করলো কেটে গেল অনেকগুলো বছর। স্কুল কলেজ জীবন পার করে একই ভার্সিটিতে ভর্তি হলাম আমি আরোহী। সময়ের সাথে আমাদের ভাই বোনের বন্ধুত্বের সম্পর্ক হয়ে উঠল আরও গভীর। আনহার মতোই মেয়েটাকে চোখে চোখে রাখতাম আমি। নিজের জীবনের মনের সব কথাই আমার কাছে শেয়ার করতো আরোহী। ভার্সিটিতে আমাদের কাছের বন্ধু হয়ে উঠলো আরও একটা মানুষ। এত বছর আরোহী আর আমার বন্ধুত্বের মাঝে কাউকে আসতে দেয়নি আমরা।
কিন্তু আরোহীর জন্য আমাদের বন্ধুত্বের মাঝে সামিল করে নিয়েছিলাম আরও একজনকে। কারণ আমার বান্ধবীটা প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিল ছেলেটাকে। ছেলেটার আচার আচরণ দেখতেও বেশ সে। প্রথম মনে হতো ছেলেটা খারাপ, তার নজরে কেমন যেন হিংস্রতা আছে মনে হতো। কিন্তু আরোহীর জন্য শেষ পর্যন্ত মানতে আমিও বাধ্য হলাম, ভুল কাউকে ভালোবাসিনি সে। শুরু হয় তাদের মাঝে এক নতুন সম্পর্ক। বেশ হাসি খুশি থাকতো আরোহী। তাকে খুশি দেখে মনের মধ্যে শান্তি অনুভব হতো আমার। মনে হতো এই বুঝি আমার আগলে রাখার দিন শেষ। পেয়ে গেল আরোহী নিজেকে প্রোটেক্ট করার এক নতুন মানুষ, তার ভালোবাসার মানুষ। সময়ের ব্যবধানে ছেলেটাও আমার কাছের মানুষ হয়ে উঠল। বিশ্বাস করতে শুরু করলাম তাকে। নিজের বোনকে যে মানুষ এত হাসি খুশি রাখছে, আগলে রাখছে, আমার মতো করেই প্রোটেক্ট করছে, তাকে কি বিশ্বাস না করে থাকা যায় প্রিয়তা? মাথা নাড়ালো আরশি। সত্যি তো, যে কোনো ভাই হোক নিজের বোনের জন্য এমনই তো একটা মানুষ খোঁজে, আর এমন একটা মানুষ পেয়ে বিশ্বাস তো এমনি এমনিই চলে আসে। কিন্তু ভুল ছিলাম আমি, মানুষ চিনতে খুব ভুল করে ফেলেছিলাম আমি প্রিয়তা। নিজের হাতে নিজের প্রিয় বান্ধবীকে, নিজের বোনকে তুলে দিয়েছিলাম এক নরপশুর হাতে। আয়াজের কথায় আতকে উঠল আরশি। আতঙ্ক কণ্ঠে বলে উঠল, কেন, কি হয়েছিল নায়ক সাহেব? সেদিন ছিল আরোহীর ভালোবাসার মানুষটার জন্মদিন। সন্ধ্যার দিকে ফোন দিল আরোহী তার সাথে যাওয়ার জন্য। আনহার জ্বর থাকায় কারো কাছে রেখে যাওয়ার সাহস হচ্ছিল না আমার। আর রেখেই বা যেতাম কার কাছে? কেউই তো ছিল না আমাদের। আরোহীর ভালোবাসার মানুষটা তো আমার মতো করেই আগলে রাখে তাকে, তাই সেই মানুষটার উপর বিশ্বাস রেখে ছেড়ে দিলাম তার সাথে। কিন্তু কখনো ভাবিনি এত ভয়ঙ্কর ফল হবে আমার বিশ্বাসের। আনহাকে মেডিসিন খাইয়ে দিয়ে রুম থেকে বের হলাম। তখনই শব্দ করে বেজে উঠল ফোনটা। কানে দিতেই ভেসে এলো আরোহীর মার চিন্তিত কণ্ঠ। আয়াস, রাত 11টা বাজে, আরোহী তো এখনো ফিরল না। ফোন দিয়েছিলেন আন্টি? হ্যাঁ বাবা, কিন্তু ফোন বন্ধ। আন্টির কথায় চিন্তিত হয়ে পড়লাম আমি। পরক্ষণেই ভাবলাম চিন্তিত হওয়ার তো কিছুই নেই, আমার মতো আমার বোনকে আগলে রাখার মানুষ তো আছেই। তাই বলে উঠলাম, আন্টি আপনি টেনশন করবেন না, আরোহী হয়তো রাস্তাতেই আছে। হয়তো, কিন্তু আজকালকার ছেলেদের ভরসা করা যায় না আয়াস। আমার মেয়েটাকে তোমার মতো করে কেউই আগলে রাখতে পারবে না। আরোহী হয়তো আসছে, আসলে ফোন করে জানাবো আমি তোমায়। ওকে আন্টি। 11টা পেরিয়ে 12টা বেজে গেল, কিন্তু আরোহীর ফিরে আসার নামই নেই। পাগলের মতো ফোন করে যাচ্ছিলাম তার নাম্বারে, কিন্তু ফোনটা বন্ধ। সেই ছেলেটারও ফোন বন্ধ। ভয়ে আটকে উঠল আমার মনটা। মনে হচ্ছিল খারাপ কিছু হয়েছে। আর না পেরে আনহাকে অসুস্থ অবস্থায় ফেলেই ছুটে গেলাম আরোহীদের বাড়িতে। আঙ্কেল আন্টি প্রায় পাগল হয়ে যাচ্ছিলেন প্রাণপ্রিয় মেয়েটার জন্য। তাদের ভরসা দিয়ে ছুটে গেলাম ওই ছেলের বাড়িতে। কিন্তু কি আশ্চর্য, কেউ নেই বাড়িতে, তালা। কেমন যেন লাগছিল সব কিছু। বাবা মাকে হারিয়ে মনে হচ্ছিল আবারও প্রিয় কাউকে হারাতে যাচ্ছি আমি। সত্যি হারিয়ে ফেলেছিলাম আরোহীকে। ভোরের দিকে তাকে পেয়েছিলাম জঙ্গলের পাশে। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত মনে হচ্ছিল সেদিন। নিজের চোখ দুটো মেলে তাকাতে পারছিলাম না আমি। চিৎকার করে কেঁদেছিলাম সেদিন। সকালের আরোহীর জ্ঞান ফিরতেই ডক্টর ডেকে পাঠালো আমাকে। আরোহীর অবস্থা খুব খারাপ, বাঁচার চান্স একদম কম। ডাক্তার এই কথাটা বলতেই কেঁদে দিল। আঙ্কেল আন্টি দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতে আরোহীকে দেখে ভিতরটা কেঁপে উঠল আমার। এত সুন্দর মেয়েটার আজ কী অবস্থা! মনের দিক থেকে সাহসী আর স্ট্রং হওয়া মেয়েটার অবস্থা দেখে মরে যেতে ইচ্ছে করছিল আমার। যেই মেয়েটা আমার জীবনের কঠিন পরিস্থিতিতেও পাশে ছিল, সেই মেয়েটা আজ ভেঙে পড়েছে। পাশে বসতেই ফিরে তাকালো আরোহী। জানোয়ারদের শাস্তি দিবি তো আয়াস? কথাটা বলেই কেঁদে দিল আরোহী। নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করছিল আমার। নিজের দায়িত্ব পালন করতে আমি পারিনি আমি আমাকে নিজের ভাই বলে ডাকা মেয়েটাকে রক্ষা করতে। কিছু বলছিস না যে? দেখেছিস ওই জানোয়ারগুলো তোর বোনের কি অবস্থা করেছে? ভালোবাসার প্রতিদান পেয়েছি আমি আয়াস। কথা বলতে খুব কষ্ট হচ্ছে আরোহীর। ভালোবাসার মানুষটাও তার বন্ধুগুলো আমাকে মেরে ফেলেছে আয়াস। এটাই ছিল আরোহীর বলা শেষ কথা। সেই স্ট্রং মেয়েটা আর কথা বলেনি, ভাই বলেও ডাকিনি আমায়। নিজের চোখের সামনে মরতে দেখেছি তাকে, অথচ এক ফোঁটা অশ্রু গড়ায়নি চোখ থেকে। তবে হিংস্র হয়ে উঠেছে আমার মনটা। শেষ বাক্যটা মনে মনেই বলল আয়াস। সেদিন না কাঁদলেও তার গাল বেয়ে আজ গড়িয়ে পড়ছে জল। বুকের মাঝে মাথা দিয়ে চুপটি করে কাঁদছে আরশি। আরোহীর এমন পরিণতি কল্পনাতেও ভাবতে পারছে না আরশি। অথচ তাই সত্য, কঠিন এক সত্য। কি নিষ্ঠুর পৃথিবীর মানুষগুলো! ভালোবাসার মিথ্যে অভিনয় করে কিভাবে পারলো ওই জানোয়ার আরোহীর মতো মিষ্টি একটা মেয়েকে মেরে ফেলতে? কে এই নিকৃষ্ট মানুষটা? জানোয়ারগুলো কি শাস্তি হয়েছিল? আরশির ইচ্ছে করছে খুন করে ফেলতে। তার নায়ক
সাহেব জীবনে কত কিছু সয়েছে, কি প্রিয় মানুষগুলোর এত ভয়াবহ পরিণতি কিভাবে সয়ে যাচ্ছে ভাবতেই আরশির বুক ফেটে কান্না আসছে। কখনো তার প্রিয় মানুষগুলো, কাছের মানুষগুলো যেন এমন না হয়। আয়াস মেনে নিতে পারলেও পারবে না সে। পিঠে হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল আয়াসকে, কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি অনেক ভাগ্যবতী নায়ক সাহেব, অনেক ভাগ্যবতী। আমি আপনাকে পেয়েছি, সত্যিকারের ভালোবাসা পেয়েছি। কখনো হারাতে চাই না আপনাকে। সারা জীবন আপনার প্রিয়তা হয়েই থাকতে চাই আপনার কাছে। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এই বাক্যটা চিরন্তন সত্য। কেটে গেছে 5 মাস। এই 5 মাসে যতটা ভালোবাসা পেয়েছি তার চেয়েও বেশি সম্মুখীন হয়েছি নতুন নতুন পরিস্থিতি। ফিরেও পেয়েছি জীবনে মা নামক মানুষটাকে। জেনেছি নিজের ভালোবাসার মানুষের লুকায়িত বিশাল এক সত্য। ছোট থেকেই ভয় পেতাম, যা নিজের স্বামীকে সেই রূপে দেখে হতভম্ব হয়ে পড়েছিলাম আমি। থমকে গিয়েছিল আমাকে ঘিরে থাকা আমার পুরো পৃথিবী। তবুও ভালোবাসি মানুষটাকে খুব বেশি। আর কোনো সত্যের সম্মুখীন হতে চাই না। মনে মনে কথাগুলো বলতে বলতেই বসা থেকে উঠে দাঁড়ালো আরশি। সকাল 7টা বাজে এখন। সারা রাত 2 চোখের পাতা এক করেনি সে। করবি বা কি করে? তার নায়ক সাহেব যে অসুস্থ